এবং আমার সামনে যারা আছে দর্শক শ্রোতা দূর দূরান্তে যারা আছেন দেশ এবং দেশের বাইরে সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। বিষয়টা তো খুবই গভীর এবং এই বিষয়টা নিয়ে বাংলাদেশ যেহেতু ভৌগোলিক মানচিত্রে একটি অনন্য দেশ, আমরা সকলেই জানি নদীমাতৃক দেশ, আমাদের সাগর পাশে, পূর্ব দিকে আমাদের পাহাড়, এর মধ্যে কিন্তু বাংলাদেশের অবস্থান। তো যেহেতু নদীমাতৃক আমাদের ঢাকার কথা বল, ঢাকা তো শুধু আমাদের একটা রাজধানী। কমিশনের কি কমিশনের ভূমিকাটা অভিজ্ঞতার আলোকে দুর্বল। কমিশনের ভূমিকা দুর্বল। কমিশন গঠন হয়, কত কমিশন গঠন হয়েছে আমাদের এখানে। তো কমিশন গঠন হলে কি, গঠন হলেই যে সব কিছু হবে তা না। ব্যক্তি তো আমার মনে হয় দৃষ্টিভঙ্গি যদি না দেয়, তার গভীরভাবে যদি সে মনোযোগ না দেয় কাজের প্রতি, দেশের প্রতি, যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলো যদি সম্পাদন না করে যথাযথভাবে, তাহলে কমিশন ওটা নামটা দিয়ে তো কিছু হবে না। যেমন আপনার টিভি, আপনি যেভাবে টিভির নামকরণ করেছেন, প্রতিদিন কিন্তু এই টিভির মাধ্যম হবে, প্রতিদিন অনেক টিভি আছে বাংলাদেশের মধ্যে চ্যানেল, কিন্তু আপনার টিভির মাধ্যম হবে কিন্তু নদী, জলবায়ু এবং বাংলাদেশের যে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক যে আমরা বিপর্যস্ত অবস্থা আছি, এগুলোকে ধরে রাখা। এগুলো নিয়ে আপনি একটা ভালো জায়গায় এসেছেন, আমার মনে হয় এটা ভালো চিন্তা। কারণ জীবনযাপনে মানুষের যদি দুর্বিষহ হয়, এবং এই যে দেখেন বন্যার ফ্লাড এফেক্টেড সব জায়গায়, এমনকি আমারও চট্টগ্রামের বৃহৎ অঞ্চল, এই যে সাম্প্রতিক বন্যাটা কীভাবে দেখে দৃশ্য, আমাদের ঘর বাড়ি দেখে মানুষজন, এমনকি গরু ছাগল যেগুলো গৃহপালিত, এগুলো কিন্তু আশ্রয়হীন হয়েছে। তো এগুলো তো আমরা জানি, এটা তো বেড়ে ওঠার, আমরা জীবন থেকেই এই দেশে জন্মগ্রহণ করেছি, জন্মগ্রহণ করার পর থেকে দেখছি, কিন্তু এর লাঘবের ব্যবস্থা কেন হচ্ছে না? এই যে উত্তরণের
থাকবে। নদীকে কতভাবে ব্যবহার করছে তারা, নদীর জল যাতে শুকোতে না পারে, নানা ধরনের প্রশ্রমণে তৈরি করছে। মানে বাংলাদেশের যে মৌলিক উপাদান পানি, পাহাড়, বায়ু, তার ভিতরে এই পাহাড়গুলো তো আসলে আমরা প্রতি বছর এই বৃষ্টির দিনে প্রতি বছরই পুনরাবৃত্তি, এটা যে পাহাড় ধসে পড়ছে, পাহাড় ধসে পড়ছে, এটা তো এর জন্য দায়ী তো আসলে খাগড়াছড়ি, আমাদের যে খাগড়াছড়ি, বান্দরবান, রাঙ্গামাটিতে প্রতি বছর তো এগুলো যায়। প্রতি বছর যখন ধসে পড়ে তখন তারা বলে যে না, আগামী বছর আর হবে না, আর জীবন এভাবে আমরা যেতে দেবো না। এমনকি আমাদের কক্সবাজারও আপনারা সেদিনও দেখেছি আমরা, করুণ মৃত্যু হয়, মানুষ ঘুমিয়ে গেছে, সেখানে হঠাৎ করে বৃষ্টি আসলে রাত্রের মধ্যে কোথায় যাবে সে, তাহলে সেখান থেকে কিন্তু আমাদের মৃত্যুর খবর পাচ্ছি, লাশ পাচ্ছি আমরা দেখিও। কিন্তু আমার মনে হয় কেন সরকার, আমাদের মন্ত্রণালয় তো আছেই, তবে একটা জিনিস আমাদের সুখের সংবাদ, বর্তমান বাংলাদেশ সরকারের যে আমাদের বিএনপি সরকার, জনাব তারেক রহমান দৃষ্টিভঙ্গি দিয়েছে, তিনি পরিবর্তনের যে বাংলাদেশ করতে চাইছে, তিনি কিন্তু রাত দিন পরিশ্রম করছে বাংলাদেশের মানুষ যাতে এই যে বললেন দুর্যোগ এবং নানা ধরনের যে অনিরাপদ যেগুলো আছে এগুলোকে, এই খাতগুলোকে কীভাবে তিনি মানুষের সুখের জন্য, শান্তির জন্য জনবান্ধব কীভাবে করা যায়। আপনি দেখেছেন অল্প সময়ের মধ্যে তিনি নানা ধরনের যে ভাতা তৈরি করলেন তিনি, এবং নদীর দিকে দৃষ্টি দিয়েছেন তিনি, এবং শহীদ জিয়া যেভাবে কাল ওই জায়গায় আসবো, মানে ওটা নির্দিষ্টভাবে আমি আলোচনায় ওই জায়গাটা আসবো, যেহেতু সরকারের বিশেষ মানে নজর আছে ওই জায়গাটায়, বড় প্ল্যান আছে আমার। এখন আমি স্যার ওই যে পাহাড়ের জায়গায় আসতে চাচ্ছিলাম, যে পাহাড় যে প্রতি বছর মানে শুধু ধসে যাচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, এটা থেকে স্যার মানে আপনার সুপারিশটা কি থাকবে আসলে সরকারের বা জনগণের কোন দিকে নজর দেওয়া উচিত? আমার সুপারিশ না, সকলের সুপারিশ থাকা উচিত। আপনার অভিজ্ঞতার আলোকে। আমার অভিজ্ঞতা হলো যেমন ধরেন, কেন আমরা প্রকৃতি পাহাড় থাকবে পাহাড়ের জায়গায়, কেন আমরা সেখান থেকে বালি উত্তোলন করতেছি, কেন পাহাড় কেটে নিয়ে যাচ্ছি আমরা? তো পাহাড় তো দুর্বল হয়ে যায়, আমরা পাথরগুলোকে নিয়ে যাচ্ছি ভিতর থেকে। যদি এগুলো যদি খনন করা হয় তাহলে তার সেই জায়গায় থাকে না। হিমালয় পর্বতের চারপাশে, এর সাথে তো আমরা আপনি জানেন কি না, সবাই জানবে হয়তো, হিমালয়ের পাদদেশে সেখানে কিন্তু কোনো খনন কার্য হয় না, হিমালয় যাতে ধসে না পড়ে। হিমালয় পৃথিবীর একটি অংশ, হিমালয় যাতে ধ্বংস না হয়, কোনো ধরনের যাতে সেখানে হিমালয়ের চারপাশে যাতে কোনো ধরনের খনন কার্য না হয়, সেটাকে ব্যবস্থা নিয়েছে। কিন্তু আমাদের দেশের মধ্যে এগুলো কেন করা হয়? এই কথাটাই মানে আপনার কাছে জানতে যাচ্ছিলাম, যে আমাদের এই যে পাহাড়কে সংরক্ষণের তো খুব একটা তদারকি নাই, সেই সাথে পাহাড়ের কাছ থেকে দেখেন এই যে পাথরগুলোকে যারা উত্তোলন করছে, আমরা তো শুনতে পাই তারা তো একটু প্রভাবশালী লোকজন, তাদেরকে আসলে নিয়ন্ত্রণের জন্য তো এটা তো একটা বিশেষ সরকারের ক্ষমতা প্রয়োগ ছাড়া আমরা যারা সাধারণ নাগরিক আছি, আমাদের পক্ষে কি সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব? আমাদের পক্ষে সম্ভব না। এটা ক্ষমতা, যারা ক্ষমতার উৎস যেখানে যাদের আছে নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা বাহিনী, সরকারের দৃষ্টিভঙ্গি আমি বললাম তো, সেখানে তো আছে। আমাদের তো মিনিস্ট্রি আছে সেরকম, এই মিনিস্ট্রিগুলোর দায়িত্বগুলো যদি বন পরিবেশ মন্ত্রী, এটা তো আজকের না, তো বন পরিবেশ মন্ত্রীর দায়িত্ব থাকবে কি? সরকার তো তাদের নিয়ন্ত্রণে। আর যারা ভূমিদস্যু, যারা এই কাজগুলো করে, তারা তো চিহ্নিত মানুষ, তারা ব্যবসা বাণিজ্য করে, আমরা দেখেছি। তাদের আইনের আওতায় আনতে হবে এখন, কারণ জনগণকে যদি আপনি বাঁচাতে চান, কোনো ব্যক্তিকে আপনি স্বার্থ রক্ষা করতে পারবেন না। ব্যক্তি স্বার্থ যদি রক্ষা হয়, তাহলে জনগণ কষ্ট পাবে। প্রাকৃতিক এই যে আমাদের বিপর্যয় ঘটবে, সেখানে শুধু পাহাড় তো না, সেখানে গাছ আছে না, বৃক্ষরাজি আছে না, সেখানে বন আছে না, বনরাজি আছে না, এগুলো তো আমাদের সৌন্দর্য। এগুলো তো সাংঘাতিক সৌন্দর্য শুধু না স্যার, এটা তো আমাদের অক্সিজেন, মানে অক্সিজেন আছে, জীবন যাপনের জন্য আমাদের অর্থও দেয়, কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। তো এই জন্য আমার মনে হয় এগুলো হওয়াতেই এখন প্রকৃতি দূষণ এবং তারা বিরূপ প্রতিক্রিয়া আমাদের উপর হচ্ছে। এবং আমরা যতটুকু জানি যে বাংলাদেশের এক সময় যে বন পরিবেশের কথা বললেন, যে প্রায় যদি ভুল না হয় তথ্য, যে প্রায় 25% মানে একটা ফরেস্ট এরিয়া ছিল, এখন তো মনে হয় 8%ও নাই, আরও কম। তো সেগুলোর থেকে উত্তরণের জন্য অথবা নতুন বনায়নের জন্য ওই ধরনের বড় কর্মসূচি সরকার থেকে আছে কিনা? আমি বলি এখন তো আমাদের আব্দুল আওয়াল মিন্টু সাহেব আছেন, বন পরিবেশ মন্ত্রী, তিনি দৃষ্টি দিচ্ছেন, এবং পাহাড় থেকে যে এগুলো কাটতে না পারে গাছগুলো, তারা কিন্তু অনেক চারা গাছ কিন্তু কেটে নিয়ে আসে। আমি তো জানি পাহাড়ের মানুষ, তো আমি বিশেষ করে কাছাকাছি, তো বান্দরবান আমার খুব কাছে, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, রাখাইন সম্প্রদায়ের এক ধরনের ব্যবসায়ী আছে, অসাধু ব্যবসায়ী। এবং অসাধু, ওই যে বললাম ভূমিদস্যু আছে কতগুলো, টাকা দিয়ে পয়সা দিয়ে তারা কিনে ফেলে সব কিছুকে। তো আমি এখন আশা করব
আমি তো সব কিছু, আমি তো শিক্ষক, আমি তো আর এগুলো সম্ভব না আমার পক্ষে। আমি কথা বলতে পারি। সবচেয়ে খারাপ লাগে এটা, কমিশনে যারা থাকে, যাদেরকে কমিটি করা হয়, বন সংরক্ষণ কমিটি, জি পরিবেশ সংরক্ষণ কমিটি, কমিটি। নদী ভাঙন নিরোধ কমিটি, তারা কেন কাজ করে? তাদের তো স্যার এই দায়িত্ব কমিটি থাকে। কি শুধুমাত্র তাদেরকে নামে মাত্র না? আমরা তো না আসলে যেমন ফিল্ডে তো নামে এদের মাত্র, কোনো না যেমন কর্মকাণ্ড আছে বলতে আমরা দেখতে পাই না। আমি খুবই খুবই কষ্ট হয় আমার, কারণ তাদেরকে তো দেশের খাদের কেনে এই কমিশনের মধ্যে যারা প্রথিতযশা, যারা সেখানকার, যারা ওই বিষয়ে যারা বিশেষজ্ঞ, বাংলাদেশের 18 কোটি মানুষ থেকে তো তাদেরকে নির্বাচন করা হয়, কিন্তু তারা সেইভাবে দায়িত্বগুলো কেন পালন করে না, আমি সেটাও আমি জবাব দিতে পারবো না। তারাও তো সেখানে আমার মনে হয় একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায় ঠিক আছে, যে আমরা কমিশন গঠন করার পরে আমরা এতগুলো ভালো মানুষ আমরা এখানে আছি, এটা কমে সত্যি অথবা আমাদের সেই কমিশন, এই কমিশন থেকে কোনো রিপোর্ট জনগণের সামনে আসছে, অথবা সেই রিপোর্ট অনুযায়ী কোনো অগ্রগতি আছে, অথবা কোনো প্ল্যান আছে, এগুলো তো আমরা কখনো দেখতে পাই না। এই জন্য আমাদের মানসিকতা পরিবর্তন করা উচিত। আমি মনে করি যে আমাদের বিপির যিনি প্রধান এখন, আমাদের জনাব তারেক রহমান সাহেব, উনি তো প্রথম এসে বললো আই হ্যাভ এ প্ল্যান নিয়ে আসছি। তিনি সব জায়গায় মন দিচ্ছি, কিন্তু আমার মনে হয় আমাদের এই তরুণ নেতা, আমি যেটা মনে করি দেখেছি তাকে, তাহলে আপনি যেহেতু চেয়ারপারসন মানে চেয়ারম্যানের উপদেষ্টা, সেই হিসাবে ওই আই হ্যাভ এ প্ল্যান, এই প্ল্যানের মধ্যে আমাদের নদী, আমাদের পাহাড়, আমাদের জলবায়ু, এটা প্রধান আছে, একবারে এটা প্রধান আছে। এই জন্য আমার মনে হয় আজকে আমাদের এনি সাহেবকে মন্ত্রী হিসেবে, পানি সম্পদ মন্ত্রী জানকে রেখেছেন, নদী খালকরণ যাতে এগুলো করা হয়, অর্থাৎ যোগ্য মানুষদেরকে কিন্তু সেখানে বসানো হয়েছে। মাত্র তো সরকারে 5 মাস 6 মাসের মতো যাচ্ছে, সরকার কোন দিকে মন দেবে? 17 বছর তো আমরা একটা নিগর ইয়াতে ছিলাম, দূরে ছিলাম, নানা কাজ থেকে আমরা দূরে ছিলাম, আমাদের সুখগুলো, আমাদের সব যাত্রা বন্ধ ছিল। হঠাৎ করে এসে আই হ্যাভ এ প্ল্যান বললে তো হবে না, কারণ বাংলাদেশের মানুষ তো আর সেরকম না। উনি যেভাবে খুব সাশ্রয়ী এবং খুবই, তিনি যে দেখেন সব জীবনযাত্রার মধ্যে ওনাকে দেখেছে ব্যবহারিক জীবনে, উনি খুবই স্বল্পভাবে স্বল্পাশ্রয়ী হয়ে তার জীবনের জন্য যাতে তিনি টাকা পয়সা খরচ না করে যাতে দেশের জনগণ সুখী হতে পারেন, সমৃদ্ধিশালী স্যার, হতে আপনি পারেন। তো মানে যেহেতু একটা রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত সরাসরি এবং চেয়ারম্যানের উপদেষ্টা, এই যে আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে আপনিও যেটা বললেন, শুধু নদী, পরিবেশ, পাহাড়, এগুলা শুধুমাত্র প্রাধান্য না, ওতপ্রোতভাবে মানে আপনি তো কমিটমেন্ট, এটা অলরেডি তো উনি একটা এটা প্ল্যান এটা নিয়েছেন, কি ওই যে প্ল্যানের মধ্যে একটা চক আছে, ওনার মানে চক নিয়ে জি, ওই পরিকল্পনা চক, করেছেন, ওটা কি আমাদের জাতির সামনে জাতির সামনে হবে, জাতির সামনে হবে, উনি একটা হবে। একটা করে করছে। আমি যেটা মনে করি যে, কারণ শহীদ জিয়ার প্রধান ছিল কিন্তু কাস্তে কোদালে কিন্তু মাটিকে স্পর্শ করা। জি শহীদ জিয়া কিন্তু শিবির থেকে, দেখুন একজন সেনা শিবির থেকে বের হয়ে উনি কোনো রাজনীতি করেননি, আমরা দেখিনি। শহীদ জিয়াকে তো রাজনীতি করতে দেখিনি, রাজনীতির কোনো প্রশিক্ষণও পাননি তিনি। হঠাৎ করে এসে বাংলাদেশ যে নদীমাতৃক দেশ, হৃদয় ধারণ করছে। যার ফলে উনি কাস্তে কোদাল নিয়ে একটা গেঞ্জি গায়ে প্যান্ট পরে কীভাবে যে উনি মাটির সঙ্গে মিশে গেছে। আপনি দেখেছেন নদী খাল কাটাগুলো, জলবদ্ধতা যাতে না থাকে, জল নিষ্কাশনের যে ব্যবস্থা হয়, নদী যাতে তার স্বাভাবিক গতি ফিরে পায়, তাই না, সে যাতে সাগরে মিশতে পারে, এই যে যাতে কোনো ধরনের বাধা। যেটা আপনি চেয়ারম্যানের উপদেষ্টা হিসেবে আরও ভালো জানা বা রাজনৈতিক দর্শনও জানা আপনার, যে যখন জিয়াউর রহমান ক্ষমতায় আসেন তখনই কিন্তু আমাদের নদী, পরিবেশ বা আমাদের যে জলাশয়, পুকুর, অসাধারণ এগুলা, ছিল। হ্যাঁ এগুলা বাস্তবতা আপনারা দেখে থাকতে পারেন। আমি দেখেছি, এবং আমার গ্রামের পাশেও তো সেখানে গেছে, আমার সাতকানিয়া জনপদ, সেখানে আমাদের নতুন খাল তিনি খনন করতে গেছে, আমি দেখেছি সেদিন। আজকে নামটা বললাম না হয়তো, সেদিন যিনি মন্ত্রী ছিল তার পাশে তিনি সহ আমরা দেখেছি, তখন তো আমরা ছাত্র অবস্থায় দেখতে গেছিলাম। সেটার সুফলটা আপনার ওই সময়, যেহেতু ওই সময় জানার আগ্রহ আর কি আমাদের, কি সুফলটা আপনি দেখছেন? 3 বছরের মধ্যে আমরা কৃষকদের, শ্রমিকদের এবং বিভিন্ন আমাদের, মানে উনি থাকতে যেভাবে আমাদের উন্নতি সমৃদ্ধি হয়েছে, বাংলাদেশ সহ বিশ্বের মধ্যে যে একটা মানচিত্র তৈরি হয়েছে উনি ক্ষমতা যাওয়ার পরে, বিশেষ করে শহীদ জিয়া, আমি তো অভাবনীয়। এত অল্প সময়ের মধ্যে যে বাংলাদেশকে কোথায় নিয়ে গেছেন তিনি সেদিন, শুধু আমি বলবো না আমাদের বাংলাদেশের মাটি যে বাক্যটা আপনি বললেন, আমারও মানে আরো একটু শুনতেই একটু আগ্রহী, যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে কর্মসূচি নিলেন, খাল খনন কর্মসূচি, এর সাথে আসলে পুকুর, জলাশয় সব কিছুই নদী সম্পৃক্ত, এর দ্বারা বাংলাদেশের যে পরিচয়, সেই পরিচয়ের মধ্যে একটা অন্যতম পরিচয় বাংলাদেশ নদীমাতৃক দেশ, সেই সাথে আমাদের পরিচয় আমরা কৃষি প্রধান দেশ। তাহলে এই কৃষি বান্ধব দেশ এবং কৃষি প্রধান দেশ হিসেবে আমরা জানি আর কি। তো সেক্ষেত্রে এই যে খাল খনন, নদী খনন কর্মসূচি,
এই কর্মসূচির কারণে কৃষকদের কি কি ধরনের অসাধারণ। একটা কৃষক বিপ্লব বান্ধব। হয়েছিল বলে বিপ্লব মানে আপনারা কৃষি দেখেছেন? কৃষি বিপ্লব হয়েছে। আমি বলি, নদীর সঙ্গে কৃষকের সম্পর্ক আছে, জলের সঙ্গে পানির সঙ্গে, পানি নিষ্কাশনের সঙ্গে, এবং আমাদের কৃষকদের সম্পর্ক আছে, এবং জলবায়ুর সঙ্গে কৃষকদের সম্পর্ক আছে। দেখেন, আমি বললাম ওই জন্য তিনি তো প্রথম আসার পরে ইট পাথরে তা স্থান দেননি। শহীদজি আসার পরে ইট পাথরকে, নগর বন্দরকে কিন্তু উনি সভ্য মানে অন্য উঁচু করার জন্য চান না। তার মানে উনি চেয়েছেন আসলে প্রকৃতিকেই মানে আমাকে ইয়া করা, বান্ধব করা, উন্নয়ন করা। প্রকৃতির সঙ্গে আমাদের জীবন মিশে আছে। আছে এখানে আমাদের কৃষক নির্ভর দেশ, কৃষি ক্ষেত খামারের দেশ। এই দেশের প্রধান আমাদের মানে আমরা যে মাটি বায়ুতে আমরা বড় হচ্ছি, এর সাথে জড়িত তো আসলে কৃষি, নদী, জলবায়ু, প্রাকৃতিক প্রকৃতি, যে পাহাড়, এগুলোকে রক্ষার জন্য তিনি কিরকম মন থাকলে আমার মনে হয় উনি সেটা দিয়েছেন। ওনার সময় কিন্তু এগুলো হয়নি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, উনি তো অল্প সময়ে আমাদের দেশ শাসনের সুযোগ পেয়েছে। উনি যদি জীবিত থাকতেন, আমার মনে হয় দেশ অল্প সময়ের মধ্যে 1 দশক যদি সময় পেতেন উনি, আমি আবারও বলছি 1 দশক সময় পেলে কিন্তু আমার দেশ জাতীয়ভাবে এবং আন্তর্জাতিকভাবে আরও সমৃদ্ধি লাভ করতো। এই দেশ এইরকম থাকতো না। ওনার চিন্তাতে সব কিছু হয়েছে। যেমন আজকে যেটি মনে করি আমাদের উন্নয়ন কেন, এই যে ভাতাগুলো এবং অর্থনীতি কোথায় চলে গেছে আজকে, এই যে শ্রম বাজার, তার সৃষ্টি, শ্রমকে বাংলাদেশের মানুষদেরকে শ্রমবাজারে কীভাবে নেওয়া যায়, হঠাৎ উনি এসে এটা করলেন। গার্মেন্টস ফ্যাক্টরি, মেয়েরা বসে আছে। মানব একসময় সংকট মনে করা হতো, তাহলে এখন মানব সংকট না, মানব সম্পদ হিসেবে আমরা এখন তো সেটা বিবেচনা করা হচ্ছে। যোগান দিচ্ছে আমাদেরকে, বিশাল অর্থ করে যোগান দিচ্ছে। তো আমাদের এই যে গ্রোথগুলো যেগুলো আসছে, আমাদের যে অর্থনৈতিক যে সমৃদ্ধির পথগুলো আমাদের সেইভাবে, ঠিক একইভাবে আমার মনে করি আপনার নিরাশ হওয়ার কোনো কারণ নেই। আমি জনগণকে আশ্বাস দিতে চাই, আশা হতো না, আশাহীন না, আমি চাই যে আশা রাখার জন্য বলছি। কারণ আমাদের ভাগ্য, আমার মনে হয় আমাদের অবশ্যই ফিরবে যদি আমাদের বর্তমান সরকার যদি কাজের সময় পায়। 5 মাসের মধ্যে কিন্তু অনেক জনবান্ধব হয়ে গেছেন তিনি। বৃদ্ধদের ভাতা, আমাদের শিক্ষক ভাতা, কিশোরদের জন্যে, দুস্থদের জন্যে, এমনকি আমাদের কৃষক বান্ধব হয়ে কৃষকদের যে দিচ্ছেন এনে, তারপর মসজিদের ইমাম যারা, অর্থাৎ প্রতিটি জায়গায় তার একটা চোখ আমরা দেখেছি। এবং সবচেয়ে বড় হচ্ছে মানসিকতা পরিবর্তন করার জন্য তিনি নিজেও সেটা করেন, এবং প্রতিদিন তিনি কিন্তু পরিকল্পনা করেন কীভাবে দেশকে উন্নতি করা যায়। আমরা দেখেছি তো, আমরা যখন মিটিংয়ে বসি সবসময় যখন যাওয়া আশা করি। আপনার অভিজ্ঞতায় যদি জানতেই চাই, তাহলে মানুষকে যেভাবে ভালোবাসা উনি দিচ্ছেন বা দেওয়ার চেষ্টা করছেন, সেই মানুষের সাথে সাথে মানুষ যা নিয়ে জীবনযাপন করবে, বেঁচে থাকবে, পাহাড়, নদী, পানি, এগুলার প্রতি যদি গুরুত্ব সেভাবে না দেওয়া হয়, তাহলে কি আমাদের আগানো সম্ভব? জীবনযাত্রাকে আমি বলি, ওনার জীবনটাকে সাধারণ মনে করে, কিন্তু আমাদের এই বাংলাদেশের মানুষদেরকে অসাধারণ জীবনযাপন করতে চান। উনি এখন সাধারণে চলে গেছে, আর মানুষের বাংলাদেশের চিত্রকে করতে চান কিন্তু অসাধারণ। আবার এই শব্দটা আপনাকে মনে করতে হবে। জি জি, ওনার জীবনযাপন কিন্তু অসাধারণ না, অসাধারণ, এখন তো সিম্পল। উনি জীবনযাপন, নিজের জীবনযাপনকে করছে সাধারণ। আপনি দেখেছেন দেখেছেন, মানুষের সাথে মেশা ইদানিং অসাধারণ, শিশুদের সাথে মিশে যাচ্ছে, যেটা মানে আমরা করতে না পারা মানে, উনি করতে না পারা মানে উনাকে করতে না দেওয়া। ওনার ইচ্ছার কোনো ধরনের কমতি নেই। এখন মন্ত্রণালয়, আমাদের মন্ত্রণালয় যারা আছেন, মন্ত্রী যারা আছেন, মন্ত্রী পরিষদ যারা, মন্ত্রণালয়ে যে বিভিন্ন কর্মকর্তারা আছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা দায়িত্ব পালন করেন, এবং কমিশনগুলো যদি সচল থাকে, সক্রিয় হয়, না পারে কি আছে বাংলাদেশ? সব কিছু পারে বাংলাদেশে। আমাদের পূর্ব দিকে আমরা যেই দেশগুলো দেখি, তারা তো বসে নেই, এমনকি ছোটো ছোটো দেশগুলো পর্যন্ত। আজকে ভুটান কোথায়? হ্যাপিনেস, গ্রোথ হ্যাপিনেস বলে, ন্যাশনাল গ্রোথ হ্যাপিনেস বলে। আমাদের পার্শ্ববর্তী দেখেন, শুধু ভুটান না, আমি কিছুদিন আগে স্যার কম্বোডিয়া গেলাম, ভিয়েতনাম গেলাম, দেখেন তাদের আপনি গেলে ভিয়েতনাম এখন কোথায় যাচ্ছে জানেন? আমি তো ভিয়েতনাম আমি যাই, আমি বৌদ্ধ রাষ্ট্র, অসুন্দর, মানে অসাধারণ চলাফেরা, তাদের রাস্তাঘাট দেখেন, তাদের প্রকৃতি এবং তাদের আদর্শ, মানে নিয়ম শৃঙ্খলা, আইন কানুনকে মেনে চলা। এই যে নিয়ম শৃঙ্খলার কথা বলছেন, আমাদের উচিত প্রথম এই দেশকে বাঁচাতে হলে কিন্তু শুধু এগুলো দিয়ে হবে না, বাণী দিয়ে হবে না। আমরা অনেক ভালো ভালো কথা বলি, কিন্তু এটা আয়ত্ত করতে হবে। আমাদের সুশৃঙ্খল জীবন, শৃঙ্খলাবোধ আমাদের ফিরিয়ে আনতে হবে। আমাদের দুর্নীতি এবং আমাদেরকে অনেক মানসিকতা পরিবর্তন করতে হবে। সেদিন ডাক্তার জোবাইদা আমাদের
যিনি আমাদের জনাব তারেক রহমানের যে স্ত্রী, উনিও বলছে মানসিকতার পরিবর্তন আনতে হবে আমাদেরকে। না আনলে আমরা ঘুরে দাঁড়াতে হবে। যদি ঘুরে দাঁড়াতে চাই, আমাদের সব কিছুর মধ্যে কিন্তু মানসিকতা পরিবর্তন, আমাদের আহার বিহারে, চলাফেরা, খাওয়া দাওয়ায়, দৃষ্টিভঙ্গি, এই দেশ আমার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এই দেশকে কীভাবে সমৃদ্ধশালী করা যায়। এই দেশ ছেড়ে তো আমরা কোথাও যাব না। এই দেশে জন্মগ্রহণ করে আমরা সমৃদ্ধ হয়েছি। এই দেশের স্যারকে আমি আরেকটা বিষয় আপনার কাছে জানতেই চাই যে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিণী তিনি বললেন যে আমাদের মানসিকতার আসলে প্রয়োজন। আপনি একজন প্রবীণ শিক্ষক হিসেবে সুদীর্ঘকাল আপনার অভিজ্ঞতা, মানে জাতি তৈরির কাজে আপনি নিয়োজিত। এই যে মানসিকতার পরিবর্তনের ক্ষেত্রে আসলে কোন জায়গাটা আমাদের নজর দেওয়া উচিত? আমরা একটু আপনার সাথে আলোচনাই করতেছিলাম যে আমরা নিয়মের প্রতি বাংলাদেশি আমরা যারা আছি ততটা আসলে মানে অনুসরণ করে না আমরা। আমি একটা কথা বলি আপনাকে, এবং আইনটাকে আমরা কেন জানি একটু ভায়োলেট করার চেষ্টা আমাদের মধ্যে বেশি। আমি দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলছি, আমার সামনে তো অনেক পত্রিকা আছে, বিভিন্ন খবরও আছে, আমরা প্রতিদিন দেখি। এখন তো খুব সহজলভ্য খবরগুলোকে পাওয়া, খুব সহজে পেয়ে যাই। আমরা যখন মোবাইল খুলি আমরা সহজে পেয়ে যাই, এবং এখানে যেতে হয় না, সময় নষ্ট করতে হয় না, আমরা সব কিছু পেয়ে যাই। আমার মনে হয় এখানে সবচেয়ে বড় প্রয়োজন মানুষ, সবচেয়ে বেশি প্রয়োজন আমার মনে হয়, আমি যদি এই দেশের নাগরিক হই, আমার জাতীয় কর্তব্যগুলো, নাগরিকের কর্তব্যগুলো আছে। আমি তো দূষণ করছি। আজকে যেমন পলিথিন, আজকে যে ব্যবহারের অযোগ্য হয়ে গেছে, খল, নদী, নালা, এবং আমাদের যে নগরের শহরের যে, এবং সেই আমি চিটাগাং গেলাম, সেখান থেকে বাংলাদেশের ড্রেনেজ ব্যবস্থাপনা সব কোলাপস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। যেখানে আমরা সবকিছু ফেলছি। এর জন্য তো শুধু সরকারকে দায়ী করা যায় না, দায়িত্ব আসলে আমাদেরকেও নিতে হবে নাগরিক হিসেবে। জীবন সচেতনতা, নাগরিক সচেতনতা আমার মূল্যবোধ। আমি একজন মানুষ, একজন নাগরিক, এই দেশের নাগরিক। আমাকে নাগরিকের যে চলাচল, নাগরিকের সুশৃঙ্খলবদ্ধ জীবন, এগুলো তো আমাদেরকে অনেক কিছু থেকে মুক্ত করে। আমি ডাক্তারের কাছে গেলাম, ঠিক আছে, একটু ভালো চিকিৎসক, আমি নিয়মগুলো পালন করলাম না। আমার জীবনের যেগুলো ব্যবহারের অনুপযোগী, খাওয়ার অনুপযোগী যেগুলো, এগুলো আমি বর্জন করলাম না, তাহলে আমি ভালো হব না। এই দেশকে ওইভাবেই মনে করতে হবে, মনে হবে যে আমার দেহ, এটা আমার দেশ, আমার দেহ, আমার মন, আমার হৃদয়। এই দেশে জন্মগ্রহণ করেছি, এই দেশকে সম্পূর্ণভাবে রক্ষা করা, নিরাপদে রাখা, এই দেশের জনগণের সুখী সুন্দর মুখে হাসি ফোটানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমার দায়িত্ব। শুধু সরকারের উপরে আসলে বসে থাকা উচিত। সরকার তো নাগরিক, সরকার তো আমাদেরকে প্রশাসন সাহায্য দিচ্ছে। তবে হ্যাঁ, সরকারেরও প্রয়োজন আছে, যারা কর্মকর্তারা যারা আছে, যারা দায়িত্ব পালন করে, আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে, তাদেরও উচিত, যখন আমরা, হ্যাঁ, একদিনে তার হবে না এগুলো। আমাদের দেশটা, আমি জানি না কেন তারা এত দেশে যায়, এত দেশ ভ্রমণ করে, পরিভ্রমণ করে, কেন যে তাদের মধ্যে বোধগুলো আসে না। একটা দেশে দেখার পরে একটা মানুষ কীভাবে হাঁটে, কীভাবে রাস্তা পারাপার করে, দেখেন আমাদের এত কিছু সেখানে চলাচলের জন্য আমাদের কি দিয়েছে, অনেক কিছু দেওয়ার পরেও কিন্তু যেমন আমাদের সেগুলো ব্যবহার করি, সহজে ব্যবহার করছি না। রাস্তা দিয়ে চলাচল করি, এখানে খুঁটি নিয়ে যাচ্ছি আমরা, তাই না, লোহার খুঁটিতে নিয়ে যাচ্ছি, অর্থাৎ সংরক্ষণের জায়গাগুলো প্রতিনিয়ত এগুলো দেখছি, যেখানে সেখানে যেগুলো ফেলাচ্ছি আমি। এগুলো তো দূষণ হবেই। এই জন্য জনগণকে সচেতন হতে হবে। নাগরিক জীবন, একজন মানুষ হিসাবে আমার মনে হয় আমরা লেখাপড়া করেছি, অন্তত দেখা তো অনেক কিছু শেখা যায়। যারা মধ্যপ্রাচ্যে গেছে, তারা এখানকার ছেলেরা গিয়ে সেখানে কত সভ্য হয়, তাদের চলাফেরা দেখেছি আমি। সেখানে যখন যায় তারা সব কিছু নিয়মতান্ত্রিক হয়ে যায় জীবন। আর এরা আমাদের দেশের ছেলেরা যদি অন্য দেশে যায়, সেখানে নিয়ম পালন করে, কিন্তু আমাদের দেশে নিয়ম পালন করবো না। আমি তো বুঝি না সেটা কখন। এই জন্য আমার মনে হয় এখানে আমার মাটির দোষ না, আমাদের কমিশন আমরা যারা গঠন করি, এগুলো কমিশন দিয়েছে কেন, সচেতনতা তৈরি করার জন্য, অর্থাৎ যেখানে আমাদের প্রবলেম, সমস্যা যেখানে আছে সমাধান করব। এটা কেন শিক্ষা কমিশনও তো এরকম হয়ে গেছে। আমাদের একটা উন্নত শিক্ষার কমিশন প্রয়োজন আছে, অবশ্যই প্রয়োজন আছে। আমাদের এখানে নানা ধরনের শিক্ষার প্রচলন, শিক্ষার নানা ধরনের মান তৈরি হচ্ছে। একটা দেশে তো সেরকম একটা মানে জাতি গঠনের জন্য যে একটা নির্দিষ্ট একটা মানদণ্ড থাকা দরকার, সেটার কোনো পরিকল্পনা ছাড়া আছে। বিষয়টা আমরা অনেক সময় মানে এটা নিয়ে কিন্তু আলোচনা করি যে একটা জাতিকে তৈরি করতে চাইলে, জাতিসত্তাকে টিকিয়ে রাখতে চাইলে, সেটা তো একটা মানে সুনির্দিষ্ট শিক্ষানীতি থাকা দরকার সকলের জন্য। শিক্ষানীতি দেখা দরকার। বাংলাদেশের ছোট্ট দেশ,
আমি জানি না কেন 18 কোটি মানুষের দেশ 19 কোটি হবে, এই দেশকে আমরা একটা ভালো জায়গায় নিতে পারি। এটা সুনীতি, শিক্ষার যে সেটা সুনীতি, শিক্ষার যে একটা পরিচ্ছন্ন নীতি, আমরা যদি কমিশন গঠন করতে পারি, ধনী গরিব সবাই যাতে সর্বজনীন শিক্ষাটা আমরা নেওয়ার জন্যে এরকম কমিশন গঠন করলে মানে শিক্ষা যাতে বান্ধব হয়ে যায়, আমাদের বাইরে না থাকে। শিক্ষা শুধু শিক্ষার জন্য না, আমাদের জীবন গঠনে, জাতি গঠনের জন্য শিক্ষার প্রয়োজন, এটি খুবই প্রয়োজন আমাদের জন্য। জাতি গঠনে, জাতি মননে, গঠন এবং মননে। আমার মনন তৈরি না হলে কিন্তু গঠন কেমনে হবে? আমার মধ্যে চিন্তার উদ্রেক হতে হবে, চেতনা তৈরি করতে হবে। আমি মানুষ, আমি এই যে দেশের নাগরিক, বললাম তো, শিশু মনে শিশু পাঠ, দেশত্ব বোধ যেটা, বোধ যেটা, এটা আমাদের আসলে আরো, এটা হচ্ছে সোল। সোল আমি মনে করি এটা তো সোল, আমার শিক্ষাটা আমার সোল, এটাকে এভাবে নিতে হবে। প্রতিটি দিন যদি আমি অন্তরে ধারণ করি আত্মা হিসাবে, রুহানি, আমার এটা জীবন বেঁচে রাখবে আমাকে। এই যে নদী আমার জীবন বাঁচিয়ে রাখবে, জলবায়ু আমাকে নিজন কেটে ফেলে, গাছ কাটছি আমি, নানা ধরনের, দেখুন এত উষ্ণতা কেন? জলবায়ু পরিবর্তন হয়ে গেছে, জলবায়ু এখন অস্থির হয়ে গেছে, সারা বিশ্বে এটা একটা অস্থিরতা দেখা যাচ্ছে, সংকট, সংকট হয়ে গেছে। কেন জলবায়ু এরকম? এর প্রভাবে তো এখন আমরা যতটুকু জানতেছি শুধুমাত্র যে তাপমাত্রা বাড়ছে আর কমছে বিষয়টা তা না, এই যে নানা প্রজাতির যে রোগ জীবাণু আমাদের মানে সারা এর মধ্যে বিশ্বে, কিন্তু জলবায়ু, যে ভালো কথা, জি খুব ভালো কথা বলছেন আপনি। এখানে নানা ধরনের যে পশু পাখি, নানা ধরনের যে এগুলো বসবাস করে, যারা প্রাণীজ সম্পদ, জি প্রাণীগুলো যে বসবাস করে, তাদেরও তো একটা, আমার মনে হয় তাদেরও বাঁচার যেগুলো দায়িত্ব ছিল আমাদের রক্ষা করার, এগুলো কিন্তু এখন উষ্ণ হয়ে গেছে, তারা থাকতে পারছে না। বনাঞ্চল আমরা শেষ করে দিয়েছি, এমনকি যেখানে বন্যা হবে না সেখানে এখন বন্যা হচ্ছে, যেখানে আমাদের শুষ্কতা আসবে না সেখানে শুষ্কতা আসছে, যেখানে নদী মানে মাটি ফাটবে না, মাটির ফাটল ধরবে না, সেখানে মাটিগুলো ফেটে যাচ্ছে। কেন হচ্ছে? দোষ তো মাটির না, আমাদের। আমরা সেভাবে রক্ষা করতে পারছি না এগুলোকে। না, জলবায়ুর বিষয়ে আমরা আসলে আমরা সচেতন চিন্তাই করছি না। পাহাড় বাঁচবে তার স্থানে, মানে আমরা বোঝার চেষ্টা করি না যে পাহাড় না থাকলে আসলে আমরা সুস্থ থাকবো না। অবশ্যই আমরা চেষ্টা করছি না যে নদী না থাকলে, পানি না থাকলে এটা জীবন ঘনিষ্ঠতা, সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব এটা না। জীবন ঘনিষ্ঠতা বললাম, সোল আত্মা হিসেবে গ্রহণ করতে হবে। অর্থাৎ আমার জীবন ঘনিষ্ঠ শিক্ষাগুলো আমার মনে হয় যদি এগুলোকে এইভাবে নিই, দেশ আমার, মাটি আমার, নদী আমার, সাগর আমার, পাহাড় আমার, প্রকৃতি আমার, বৃক্ষরাজি আমার, পশু পাখি আমার, রাস্তাঘাট আমার সম্পদের মতন, আমার মনে করে যদি আমরা চলি ফিরি অথবা আচরণ করি, তাহলে তো আমরা এটা সরকারকে দোষ দেব, দেশকে অনেক আগায় নিতে। কোনো সরকার চায় না, বিশেষ করে আমার এই সরকার, বর্তমান সরকার অবশ্যই জনবান্ধব সরকার। আমি এই সরকারের আমলে অনেক কিছু হবে, আপনারা দেখতে পাবেন। আমি আশাবাদী, আপনি একটু সময় দেন ওনাকে নিরাপদে দেশ শাসনের, দেশের কাজগুলো করার জন্য যে আইএফএ প্ল্যান নিয়ে আসছে, পরিকল্পনাগুলো উনি ধীরে ধীরে করতে যাচ্ছে। মাত্র 6 মাস দেখবেন বছরের মধ্যে কীরকম হয়ে যাচ্ছে, এবং সব কিছু সাশ্রয়ী হয়ে গেছে। ওনার জীবনযাপন সাশ্রয়ী হয়ে গেছে, অফিস আদালত সাশ্রয়ী হয়ে গেছে, এবং সময়ের মূল্য সাশ্রয়ী হয়ে গেছে। উনি সময়কে সময় মূল্যায়ন করেন, দেখে প্রতিটি জিনিস কিন্তু তার হাতের মধ্যেই তিনি বলয়ের মধ্যে আনতে চায়। অর্থাৎ বাংলাদেশের যে একটা আমব্রেলা, সুন্দর আমব্রেলা, এবং এটা মানববান্ধব আমব্রেলা। এখানে ধর্মগোষ্ঠী হতো, জাতি, ধর্ম, বর্ণ, নৃগোষ্ঠী সকলকে নিয়ে বাংলাদেশের যে 56,000 সম্মিলিতভাবে আসলে আমাদের প্রয়াস নিতে হবে। প্রয়াস যদি, অর্থাৎ পাহাড়ের মানুষ পাহাড়ের কাজ করবে, নদীর মানুষ নদীর কাজ করবে, কৃষক বান্ধবের কাজ করবে, এবং যারা যেই বা পর্যায়ে আছে শিক্ষক শ্রেণীতে কাজ করবে। পেশাগতভাবে তিনি কিন্তু সেইভাবে সবাইকে মর্যাদা দিচ্ছেন, এবং তিনি দেশ গঠনের যে প্রফেশনেই থাকি আমরা, দেশ গঠনে আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টা থাকা দরকার। আমি দেখেছি উনাকে, উনি একজন সাধারণ মানুষকে মর্যাদা দান করেন। একজন বৃদ্ধ সে নিচে বসে আছে, তাকে মর্যাদা দান করেন, তাকে ডেকে আনেন। একজন শিশু, একটা মা, তিনি কথা বলতে পারছে না, তার কাছে কি তিনি কথা বলে মর্যাদা দিচ্ছেন। তো এইরকম একজন মানুষ, জনবান্ধব একজন সরকারের প্রধান জনাব তারেক রহমান, তাকে আমি অবশ্যই দোয়া করব আমার সরকারের প্রধান হিসেবে তিনি যে দায়িত্বগুলো পালন করছেন, এগুলো যাতে জনকল্যাণে, যাতে সকল মানুষ যাতে এগুলো শিক্ষা গ্রহণ করতে পারে। শুধু আমার মনে হয় শুধু আমরা বললাম সেটা না, এটা অনুসরণ করতে হবে আমাদেরকে। ওই যে বললাম সোল হিসাবে, যেটা আত্মা হিসাবে গ্রহণ করলে আমার দেশ, কেন পারবো না? এত বড় দেশকে আমি ধারণ করব, আমি সুকুমার বড় ধারণ করব, আমার জীবনযাপনে ধারণ করব, আমার পাশে যিনি থাকবে তিনি ধারণ করবেন। প্রতিটি মানুষ যদি এইভাবে ধারণ করে প্রতিটি জিনিসকে, তাহলেই তো দেশটা, তাহলে আমার মনে হয় এই তো বন্যা কবলিত মানুষের মধ্যে পীড়া কীরকম, একটু আহারের জন্য মানুষ কীরকম হয়ে যাচ্ছে, সব কিছু
মানে হৃদয় বিদারক দৃশ্য। হৃদয় বিদারক দৃশ্য দেখি আমরা। কেন হবে এটা? পশু পাখি থেকে আরম্ভ করে এই দেশ, জানি যে এই দেশ আমাদের নদী মাতৃত্ব, তো নদীর জন্য আমাদের যা কিছু করণীয়, আমাদের জন্য জলবায়ুর জন্য যা কিছু করণীয়, বন্যার জন্য যা কিছু করণীয়, আমরা জানি বন্যা আসবে, প্রাকৃতিক। এগুলোকে কিন্তু সেটাকে আসলে কিভাবে রোধ করা যায় অথবা সেই বন্যাকে কিভাবে মোকাবেলা করা যায় সেগুলোর তো আসলে আগের থেকেই একটা প্ল্যান থাকা দরকার আমাদের, সেটা নাই। যাই হোক, আমরা স্যারের কাছে আরেকটা বিষয় আপনার কাছে নিয়ে আসতে চাই। ইতিপূর্বেই আপনার কাছে জানলাম বা আমরাও জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় আসার পরই তিনি কিন্তু আমাদের নদী খাল কর্মসূচি হাতে নিয়েছিলেন। ঠিক তার সন্তানও এই দেশের ক্ষমতা আসার পরই এই 5 মাস যে এই যে আমি যেটা বলছিলাম, এই খাল খনন কর্মসূচির মাধ্যমে গ্রামীণ অর্থনীতিতে কিভাবে মানে উন্নয়ন হতে পারে এক, সেই সাথে আমরা সবসময় শুনতে পাই, আপনি হয়তো আন্তর্জাতিকভাবে জানবেন, যে টেকসই উন্নয়ন চাই আমরা। আসলে এই টেকসই উন্নয়নটাও আসলে এই পরিবেশ, কৃষি, মৎস্য, এগুলা মানে এই পরিবেশের উন্নয়ন ব্যতীত সম্ভব না। এই যে বললাম বিশ্বাসটা করি, মানে একটার উপর প্রভাব পড়বে না। এই প্রভাবটা ওনার যে অর্থনৈতিকের এই যে মানে খাল কাটার যে ওনার এই বিষয়টা শুধু একটা জিনিসকে কিন্তু প্রভাবিত করবে না। এই প্রভাবের সঙ্গে যেগুলো জড়িত, যেমন আমি যেটা বললাম, পাহাড়ের সঙ্গে সঙ্গে আমাদের জীবনের সঙ্গে নানাভাবে জড়িত। উনি চেয়েছেন যে অর্থাৎ একটা মানে ফ্যাক্টর, একটা উপাদান দিয়ে আমি যাতে অনেকে উপকার করতে পারি। অর্থাৎ নদীর এই যে নদী দূষণ বা নদীর খালের এই অবস্থাটা যদি সরাসরি যদি আমরা এটাকে লাঘব করতে পারি, এটাকে যদি আমরা নিয়ে আসতে পারি, এই জন্য তিনি মন দিয়েছে। এবং আমার আরেকটা জিনিস, উনি কিন্তু এটার জন্য কিন্তু টাকাও বরাদ্দ করেছেন বেশি, অর্থ বরাদ্দ করেছে বেশি। অর্থাৎ দৃষ্টিভঙ্গির সঙ্গে ওনার কথার সঙ্গে কিন্তু আমার মনে হয় সরকারি বাজেট উনি কিন্তু সেটা দিচ্ছেন। তো একটু সময় লাগবে, এটাও ঠিক, কারণ নদীমাতৃক দেশ, হঠাৎ করে সব কিছু পারা যাবে না, আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। তবে আমি মনে করি খুব অল্প সময়ের মধ্যে। স্যার, এক্ষেত্রে একটু আপনার কাছে বলেই রাখি আর কি, যে যেহেতু আমাদের বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী খুবই পরিবেশের প্রতি বা নদী অর্থনীতির প্রতি আন্তরিক, এবং বাজেটেও একটা বড় ধরনের বরাদ্দ হচ্ছে আমাদের এই নদী খাল খনন কর্মসূচিতে। অতীত অভিজ্ঞতায় আমরা যতটুকু জানি, অতীত অভিজ্ঞতার আলোকে দেখা যায় যে দুর্নীতির কারণে অনেক উন্নয়ন কিন্তু মানে সম্ভব হয় না নির্দিষ্ট জায়গায় নিতে।
এই যে পানির উপরে, নদীর উপরে, কর্মসূচির উপরে সরকার একটা বড় বরাদ্দ দিচ্ছে, এই জায়গাটাতে আপনাদের আপনি এটার উপর সামগ্রিকভাবে আমি- আগেই কোনো প্ল্যান থাকবে কিনা যে এ যেমন ধরনের যেন এটা আরেকটা কোনো বিষয় কর্মসূচি আমি করতে না আরেকটা বিষয় পারে? আপনি দৃষ্টি আকর্ষণ করতে চাই, নদী সাগর এগুলোকে নিয়ে আমাদের হাট বাজার দেখেন আপনি, জি জি। সেগুলো কিন্তু সেখানে ওখানে বসে চলাচল করে, মানে সেগুলো অর্থ সমৃদ্ধির তার মানে অর্থাৎ শহর বন্দর শহর বেশি কিন্তু বন্দর, নদী নদী, কেন্দ্রিক, নদী, যোগাযোগের নদী ব্যবস্থা কেন্দ্রিক, আগে তো নদী মাধ্যম ছিল নদী আমাদের কেন্দ্রিক, নদী কেন্দ্রিক। সহজে, জি, যাতে আমাদের স্থলপথ জলপথ এগুলো যাতে সহজলভ্য হয়ে যায়। সহজলভ্য হয়ে যায়। ওনার দৃষ্টিভঙ্গি সেখানে এমন ধরেন এখন আমাদের আরও উন্নতির আমাদের যোগাযোগ ব্যবস্থা কিন্তু হবে, নদীগুলোর যোগাযোগ ব্যবস্থা অর্থাৎ বাংলাদেশকে সামগ্রিকভাবে সচল রাখার জন্য, জি, আমি আবার বলছি সচল, সচল রাখার জন্য, জি, যাতে প্রতিবন্ধী হয়ে না থাকে, না থাকে। বন্ধুত্ব গুছানোর জন্য, সুন্দর কথা বলছেন, এটা মানে নদী সচল ছাড়া তো সচল একটা বন্ধাত্ম। বন্ধাত্ম হয়ে যায়। জি জি। এই জন্য তিনি বা এই প্রতিবন্ধী নদীকে প্রাণ সহায়তা- খুলে দিচ্ছে, প্রাণ খুলে প্রাণ দিচ্ছে, খুলে দিচ্ছে। নদীর প্রবাহ তাদের গতিগুলো যাতে বৃদ্ধি হতে পারে, সহজে যাতে আমরা সব কিছু করতে পারি, এবং তার হাট বাজার হবে, সে নগর গড়ে উঠবে, ব্যবসা বাণিজ্য গড়ে উঠবে, কৃষকরা কৃষক বান্ধব হয়ে যাবে, তাতে অর্থ করে ফসল পাবে, যাতে সেটা পচন না ধরে, সেখানে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়, তারা সেগুলোকে যাতে সহজে নদীপথে নদীপথে, স্থলপথে স্থলপথে, যেখানে যেটা প্রয়োজন হয় সেগুলো অর্থাৎ পল্লব সচল করার জন্যে, অর্থাৎ প্রাণ খুলে যাওয়া বাংলাদেশকে, সব ডোর সব দরজা যেগুলো বাংলাদেশকে বাঁচিয়ে রাখবে। একটা দেহের যেমন নানা ধরনের দরজা থাকে, জি, সব কিছু দিয়ে তো একটা দেহ, দেখো বাংলাদেশ সেরকম একটা দেহ। এই দেহের সব কিছু যদি আমি হাত সচল থাকবে, চোখ সচল থাকবে, আমার সব কিছু তার মানে ইন্দ্রিয়গুলো, স্যার আসলে নদী ইন্দ্রিয় যদি সচল না থাকে, সচল, পাহাড় সচল, সচল না সচল, থাকে, বায়ু সচল না থাকে, সুন্দর না থাকে, এইরকম তাহলে তো- করে তিনি এটাকে দেখেছেন। কিন্তু ওই যে যেটা বলতেছিলাম, উনি তো দেখেছেন, কিন্তু আমরা যারা ওনার আশেপাশে আছেন অর্থাৎ যারা ইমপ্লিমেন্ট করবেন, তাদের স্বচ্ছতার বিষয়ে মানে কতটা plan আছে আর কি? ইতিমধ্যে তো পাচ্ছেন আপনারা, ইতিমধ্যে তো পেয়েছেন যে উনি সেই রকম যারা করে তাদেরকে কিভাবে তিনি তাদেরকে কিভাবে পরিত্যাগ করে, তাদেরকে কিভাবে নিয়ে যাচ্ছে আপনারা আমরা দেখতে পাচ্ছি। দলের হলেই কিন্তু সঙ্গে সঙ্গে তাকে বহিষ্কার করে, দলের মানুষ যদি সেই ধরনের কোনো কাজে লিপ্ত থাকে, অসুধ উপায়, দুর্নীতি, নানা ধরনের কাজে করবে, অর্থাৎ ব্যক্তির জন্য সরকার কখনো ক্ষতিগ্রস্ত হতে পারে না। একজন ব্যক্তি কিন্তু আমার সরকারকে যদি কলঙ্কিত করি, সরকারের জীবনযাত্রা, সরকারের মান যদি আমরা ক্ষুণ্ণ করি, সেটা কিন্তু উনি এটাকে কখনো বরদাস্ত করবে না। এই জন্যই তিনি প্রতি সময়ে, প্রতি মুহূর্তে তিনি আমাদেরকে সচেতন করছেন, দলীয় কর্মীদেরকে সচেতন করছেন, আমরা যারা বান্ধব, আমরা দলের সঙ্গে যারা সম্পৃক্ত আছি, উনি আমাদের উপর নির্দেশ দিচ্ছেন কীভাবে কাজ করা হবে। এই জন্য আমার মনে হয় একটু আমরা যাই, একটু দেখি, এবং তিনি নিজের জীবনেও এটা দেখাচ্ছেন, কারণ তিনি নিজের জীবনে দেখানো মানে অন্যকে শিক্ষা দেওয়া, উনি সেইভাবে দেখাচ্ছেন। আমার মনে হয় আমরা একটু একটু সময় নিয়ে একটু অপেক্ষা করি, ওনার জন্য অপেক্ষা করি। অল্প সময়ের মধ্যে আমরা বাংলাদেশের যে তিনি যে প্ল্যান নিয়ে আসছেন, এবং দেশের যে পরিবর্তন, ঘুরে দাঁড়ানোর পরিবর্তন, একটা দেশ যে অনেক বড় জায়গায় যাবে, আমাদের দেশের জনগণ যে অনেক মর্যাদা সম্পন্ন হবে, মানে অর্থনৈতিক সমৃদ্ধি আসবে, আমাদের গ্রোথ হবে, সব দিক থেকে আমার দেশ যে একটা ভালো স্থানে যাবে, এটা আমি আশা করি। এবং বিশেষ করে আমাদের এই জন্যেই আজকে যেটা বিষয়, প্রথম নদীমাতৃক দেশ এবং জলবায়ুর দেশ আমাদের এই বাংলাদেশ, পাহাড় পর্বতের দেশ, সাগরের দেশ, এবং জনবান্ধব হয়ে আমরা যাতে এগুলোকে ধারণ করে, যে কথাটি বললাম, আত্মার মতো ধারণ করে যদি আমরা পরিস্থিতি শহীদ জিয়াউর রহমান থেকে বেগম খালেদা জিয়া আজকে নেই, তিনিও এটা করেছেন, অনেক কাজ করে গেছেন 3 বছরের মধ্যে। প্রথম বেগম খালেদা জিয়া আমাদের জন্য আপনারা দেখেছেন, ওনারও কিন্তু নিরন্তর এবং দেশের প্রতি তার জীবন উৎসর্গ করেছেন। তিনি চাইলে এই দেশকে, এই দলকে তিনি কিন্তু জীবন রেখে এটাকে তিনি রক্ষা করতে পারতেন না। তিনি
কেউ বাইরে থেকে আসবে না এই দেশকে করার জন্য, এগুলো নিরাপদের জন্য, এগুলোকে বন্ধ করার জন্য, উত্তরণের জন্য বাইরে থেকে কেউ আসবে না, চীন থেকে আসবে না, থাইল্যান্ড থেকে, জাপান থেকে আসবে না, আমেরিকা থেকে আসবে না। এই দেশকে ভালোবাসলে আমাদের কাজ করতে হবে এই দেশের নাগরিক হয়ে। কেন আমরা পরমুখাপেক্ষী হয়ে থাকি? এই জন্য বলছি আমরা নিজেরাই করবো, এই জন্য প্রকৃতি কেন, আমরা নিজের দেশকে ভালোবেসে স্ব দায়িত্বগুলো যদি কর্তব্যগুলো প্রেক্ষাপটে স্যার যে কথাটি বললেন যে আসলে এই যে এখন যে অপ্রত্যাশিত বন্যা, এর জন্য শুধুমাত্র প্রকৃতিকে দায়ী করা চলে না, এর জন্য অনেকটা দায়ী আমরা। আমাদের উচিত পরিবেশ বান্ধব, নদী বান্ধব, কৃষি বান্ধব যেন আমরা নাগরিক হিসেবে আগামীতে কাজ করি এবং সমাজ গঠনে আমরা সর্বজন মিলে দেশ গঠনে কাজ করি, সেই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানেই শেষ করছি। আগামী দিনে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ধন্যবাদ সবাইকে।